হ্যালো পিস পিপল, আমি রাহানুজ্জাহ তন্ময়। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। সব প্রাণী সম্পদ আওতাধীন এলবিডির আওতায় পিজি খামারিদের এক্সপোজার ভিজিট। আমাদের ফার্মে অনেক ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি যাদের বলা হয়, তারা মাঝে মাঝে তাদের প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করতে আসে। তারই একটা অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। ভিডিওদের সাথেই থাকুন। আজকে এখানে প্রশ্ন উত্তর পর্ব আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো আপনার সব খামারিরা তাদের বিভিন্ন সমস্যার প্রশ্ন করে, আর মোহাম্মদ আমিরুল ইসলাম আমার বাবা, উনি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু করা যাক। এখন তারা বিভিন্ন গল্প গুজব করছে, ওগুলো আমার মনে হচ্ছে আমার কাছে তো ইম্পর্টেন্ট না। আসি আমরা এখন তো পাবনা জেলায় বলতে পারবেন যে রাজশাহী জেলা থেকে আমরা পাবনা জেলায় ট্যুর করে আসছি, ভিজিট করে আসছি, পারবেন না বলতে? হ্যাঁ, বাড়ির মালিক যদি মহিলা তো সেখানে বাড়ির মালিক যদি বলে কোথায় গেছেন আপনারা এই গল্পগুলো করবেন। হ্যাঁ, আর যাওয়ার সময় ধীরে ধীরে যাবো আমরা, একটু দেখাতে ওই যে কারণ চুল্লি ওটা ওকে দেখা নিয়ে যাবো, ওই গল্পটাও করতে পারবেন। হ্যাঁ, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যার মোবাইল আছে ছবি তুলে নিয়ে যাবেন। তারপরে ধরে নিয়েছি এটা দিনব্যাপী। যদি বলেন যে স্যার আমাকে 12টার দিকে ছেড়ে দিন, না ধরেন 2টা বাজবে আমার অফিস থেকে আমার বাড়ি পৌঁছতে। হ্যাঁ, চেষ্টা করবো আর 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে এখানে শেষ করবো। তো এ পর্যায়ে জনাব আমিরুল ইসলাম, সম্মানিত স্বত্বাধিকারী মালিক তন্ময় ডেইরি ফার্ম, ওনাকে ওনার শুরু থেকে কিভাবে এত বড় খামার করলেন, কিভাবে এত পুরস্কারগুলো পেলেন, সেগুলো উনি একটু বলবেন। 5-7 মিনিট বলবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং ওনার কথাগুলো মনে প্রাণে গেঁথে নিয়ে নির্দিন সবাই আমরা প্রাণী সম্পদের উন্নয়ন করব। তো উনি যেভাবে উন্নয়ন করছেন তার কাছাকাছি, অতগুলো না হোক, কাছাকাছি যেন যায় সবাই, যেন আমরা প্রাণী সম্পদের বিভিন্ন প্রাণ কর্মী হিসাবে, খামারি হিসাবে, সমাজের খামারি হিসাবে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো পরিচালিত করতে পারি, সেই প্রত্যাশা করি। আর আমি এই পর্যায়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত করার জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বলা বলতে আমি আমার নিজস্ব পরিচয়গুলি দেব, আর খামারটা মানে শুরুর গল্পটা বলবো, আর বাদ বাকিগুলি আপনারা যত আমাকে প্রশ্ন করবেন আমি মনে হয় বেশি উপকৃত হব প্রশ্ন করলে। আর প্রশ্ন যিনি করবেন না, আমার মনে হয় তিনি এ ব্যাপারে অত আন্তরিক না, শুধু আসা আর যাওয়া। এই ক্ষেত্রে আমি যত প্রশ্ন বেশি করবেন আমার তত ভালো লাগে। আমার পরিচয়, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, তন্ময় ডেইরি ফার্মের মালিক বলতে পারি, পাহারাদার বলেও বলা যায়। যাই হোক, মোটামুটি 1994 সালে একটি গরু দিয়ে আমি গরু পালন শুরু করি। এখন আস্তে আস্তে গরুর সংখ্যা বাড়ছে, আবার মাঝে মধ্যে বাচ্চা বিক্রি করে দেই, বয়স্ক গরু বিক্রি করে দেই। এভাবে আমি একটা এর মধ্যে সীমাবদ্ধ রাখছি যে হয়ে গেলেই হয়ে গেল, যেগুলি আমি পরিচর্যা করে আয়ত্তে রাখতে পারবো না এই পরিমাণে আমি করাকে মানে ওইটার বিশ্বাসী না। সেহেতু অল্পতেই সৌন্দর্য, যদি সেটা সৌন্দর্য করে রাখা যায়। তো 1994 সালে একটি গরু দিয়ে আমি খামার শুরু করি। আমি কয়েকবার জাতীয় পুরস্কারও পেয়েছি। এবার স্যার আগামী 7 তারিখে স্যার এআইটি সিলেকশন করছি, প্রধানমন্ত্রীর হাত থেকে এটা পাবো। তো যাই হোক, মোটামুটি সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনারা আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রশ্নের মধ্যে আমি কিছু উপকৃত হব। আপনারা গাভীগুলোর রোগ মুক্ত কিভাবে রাখেন? আসলে রোগ মুক্ত রাখার সর্বপ্রথম উপায় হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। আপনি শুধু খাওয়ালেন আর অপরিচ্ছন্ন অবস্থায় রাখলেন, এটা হবে না। পরিষ্কারের বিকল্প নাই। আর আমার মনে হয় যত পরিষ্কারের মাধ্যম থাক, পানি তার অন্যতম মাধ্যম। যত বেশি পরিষ্কার তত ভালো থাকবে। প্রশ্ন করেন, যার যা খুশি প্রশ্ন করেন। খাবার দেন কিভাবে? জি জি, খাবার সারাদিনের যে খাবারটা দেন সারাদিনে মানে সকালবেলা ঘুম থেকে উঠছে, যারা খামারের দায়িত্বে আছে, ওনার পরে প্রথম কাজটা হচ্ছে ঘর পরিষ্কার, গরু পরিষ্কার করছে। তারপরে হচ্ছে গরুকে খাবার দিচ্ছে, গরু দহন হয়েছে, শেষ খাবারটা দহনের পরে দেওয়া হয়।
অর্থাৎ সব খাবারটা যদি দহনের আগে দিয়ে দেওয়া হয় তাহলে এই গরুগুলি ওই ওলানে যখন দুধ থাকে তখন কিন্তু একটা প্রেশার থাকে, ওকে যখন দুধটা দহন করা যায় তখন ও সর্বোচ্চ আরাম পায়, আর আরাম পাইলে কিন্তু ও শুয়ে পড়বে। কিন্তু সামনে যদি ও মনে করে যে আমাকে আর একটু পরে খাবার দেবে, তখন কিন্তু ওই আরামের এতে সে শুয়ে পড়বে না। আর শুয়ে যখন পড়বে, গরু দোয়ানোর 2 ঘন্টা পর্যন্ত ওলানের ছিদ্রটা কিন্তু উন্মুক্ত অবস্থায় থাকে। আর ওই সময় যদি 2 ঘন্টার মধ্যে গরু শুয়ে পড়ে তাহলে ম্যাস্টাইসিসের কিন্তু ওটাও আর একটা কারণ। এই কারণে খাবারটা মানে লোভনীয় খাবারটা দেবেন গরুর দুধ দোয়ানোর পরে। কি খাদ্য খাবারটা দেওয়া হয় দানাদার খাবার, ঘাস, খড়। গরুর দুধটা কিভাবে ধোয়া যায়? জি, তার কোনো প্রশ্ন উত্তর দেই। কি পরিমাণে দেন খাবারটা? ও খাবারটা হলো দানাদার খাবার, গমের ভুসি, ভুট্টা ভাঙা, খোল, ডালের ভুসি, ডিসিপি, তারপরে হলো ডিবি পাউডার, এই জাতীয় খাবারগুলো একটা রেশিওতে মিক্স করে তার বডি ওয়েট দুধের উপর নির্ভর করে খাবারটা দেওয়া হয়। একটা গরুকে প্রতিদিন কতটুকু খাওয়া যায় দানা খাওয়া? একটা গরুকে বলতে সব গরুর তো সমান খাবার লাগে না। একটা গরুর 10 কেজি দুধ হচ্ছে, তার খাবার তার বডি ওয়েটের সাথে মিল করে খাবারটা দেওয়া হয়। অর্থাৎ 10 কেজি দুধের গরুকে মিনিমাম 6 কেজি দানাদার খাবার 2 বেলাতে দিতে হবে। 2 বেলা 3 কেজি করে দিবা। আপনি বলেন, আপনি কি বলছেন? গরুগুলো কিভাবে ধোয়া আর কিভাবে ও আচ্ছা, গরু এখন পর্যন্ত আমার গরুকে আমি হাতেই দহন করি। তো 3জন 4জন দুধ দহন করে, এবং যারা এক্সপার্ট তাদের একটা গরু দোয়াতে 5 থেকে 6 মিনিট 7 মিনিটের মতো সময় লাগে। এই দুধটা কিভাবে? দুধটা আমার মিল ভিটাতে আমরা বিক্রি করি। তো এখন হলো আমাদের লোকাল মার্কেটে কাস্টমার নেওয়ার পর যেটা বাঁচে সেটা হচ্ছে মিল ভিটাতে। আজীবন বর্ষা দুধের দাম কত করে? জি অবশ্যই। দুধের লোকাল বাজারটা 70 টাকা, মিল ভিটাতে একটু রেটটা কম আছে। আপনি কি ভ্যাকসিন? বায়োগ্যাস প্ল্যান্টটা যদি একটু বলি, বায়োগ্যাস প্ল্যান্টটা কতদিন লাগে তৈরি করতে? বুঝলা? বায়োগ্যাস প্ল্যান্ট বায়োগ্যাস প্ল্যান্টটা আমার বায়োগ্যাস প্ল্যান্ট ওই প্রায় 2000 সালের মানে পরে 2002 কি 3 সালে আমার একটা ছোট প্ল্যান্ট ছিল 4.8, ওটা দিয়ে আমার জ্বালানির কাজ চলতে এখনো আছে সেই প্ল্যান্টটা। আর এটা হচ্ছে আমি রিসেন্টলি শুরু করছি, এই তো শুরু করাটা মনে হয় 4-5 মাস হচ্ছে, এখনো কাজটা চলমান। এখান থেকে গ্যাস হবে, গ্যাস দিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ হবে, জৈব সার হবে, আর দুধের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য এই গ্যাসের এটা কাজ। বিদ্যুৎ আপনার কতটুকু উৎপাদন হয়, কত টাকা বা এরকম ধরনের কি আছে যে আপনি এই প্ল্যান্ট থেকে? ও আমার এই প্ল্যান্ট থেকে যে গ্যাস উৎপাদন হয় 80 থেকে 90টা বাড়িতে প্রতিদিন জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। মানে বিদ্যুৎ জ্বালানি দেওয়া সম্ভব? জ্বালানি না, ও গরুকে কয়েকটা কমন ভ্যাকসিন করতে হয়, যেমন FMD অর্থাৎ খুরা রোগ, তারপরে হলো মানে তরকা রোগ, তারপরে হচ্ছে এখন ওই যে লাম্পিংটা হয়েছে, তারপরে বাদলা, এই জাতীয় কিছু গলা ফোলা। আমি আপনার খামারটা দেখি গোটাটাই খোলামেলা, জি, এখানে মশা বা মাছি এই ধরনের কোনো উপদ্রব কি? আসলে খামার যত খোলামেলা হবে তত খামারের প্রতিকূলতা কম হবে। শুধু খোলামেলার জন্য একটা রিস্ক কভার করে, সেটা হলো চুরি। তাছাড়া খামার যত উন্মুক্ত হবে মশা মাছি গন্ধ সব কিছু হচ্ছে আপনার গরুর পক্ষে যাবে, এবং খোলামেলাটাই হওয়া উচিত গরুর খামার। মশা তো বিশেষ করে রাতের মধ্যে মশা তো বেশি উপদ্রব করে। দেখেন ঘটনা হচ্ছে যত উন্মুক্ত হবে বাতাসে কিন্তু মশা ওইভাবে অসুবিধা করতে পারে না। তারপরে যে একদম আমরা পুরোপুরি হাইজেনিক করতে পারছি তা না, এটা চেষ্টা করে যাচ্ছি সামনের দিনে যাতে এটুকু না হয়। মাঝে মধ্যে কিছু ব্যবহার করা হয়, এটা ওটা ওই যে ধূপ ব্যবহার করা হয়, আরও অন্য কোনো কিছু ব্যবহার করা হয় আশপাশে স্প্রে করে মশা নিয়ন্ত্রণের জন্য, যেগুলি যেমন বিগত দিনে ওখানে গোবর ফেলানো হতো, এখন কিন্তু কাঁচা কোনো গোবর ওখানে রাখা নাই, ওটাও কিন্তু বায়োগ্যাসের মধ্যে চলে যাবে। কিন্তু আসলে গরুর পরিচর্যাটা যদি সঠিক থাকে, গরুর খাবারটা যদি সঠিক থাকে, তাহলে এই জাতীয় কেসগুলি খুব কম হয়। তারপরেও অসুস্থতা তো থাকবেই। এই সাজেশনগুলি আপনারা আমাদের ডাক্তার সাহেবদের কাছ থেকে নেবেন, তাহলে এবারে ওনার ব্যাখ্যাটাই ঠিক। আর এবং ওনাদের সামনে আমার যেটুকু জানা আছে, আমার মনে হয় চিকিৎসা লাইনে না বলাই উচিত। মানে একটা গরুর থেকে আরেকটা গরুর ডিস্টেন্স 5 ফিট, জি, চারির দৈর্ঘ্য আর চারিয়া হচ্ছে 3 ফিট চড়া। আর আমি তো ড্রেন চারি করছি, অর্থাৎ আমার গরুকে আমি, আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি ড্রেন চারি করছেন, তাহলে তো ছোট বড় সবাই তো দানা খাদ্য সমান দেন না। আসলে আমি যাকে যতটুকু দানা খাদ্য দেবো এই সাইডে ততটুকুই খাইতে পারবে, কারণ হলো দানাদার খাবার খাবে শুকনা, তাহলে শুকনা খেলে তো ওর সামনে থেকে তার গুনার কাছে চলে যাচ্ছে না, আর 5 ফিটের মধ্যে ওই খাবারটা থাকছে, ওর খাবারটা ওই খাচ্ছে। আর পানির ব্যাপারটা যার ইচ্ছা সে ততটুকু খাবে, তখন পানি। জি জি,
পানি দিয়ে খায় না, পানি দিয়ে খায় না। দান্দাদের খাবার শুকনা খায়। আমি একটা প্রশ্ন করি, চারি যেটা দেখলাম, তারপর চারিটা নিচু দেখলাম। তা আমাদের এলাকাতে আমার চারি তো এটা সাইড করে। এই নিচু করার কারণটা কি? আচ্ছা, এখানে হলো আমার এই যে এখানে শেডগুলি ছিল, এই বিগত দিনে এই যে ঘর দেখছেন, এখানে শেডগুলি ছিল। তখন আমার কিন্তু খাদ্যপাত্র প্রায় 2.5 ফিট উঁচু ছিল 15 থেকে। কিন্তু এগুলি হচ্ছে একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, যেটা আমার অফিসাররাই দিতে পারবেন। তো বিষয়টা হলো, গরু তো অভ্যস্ত আছে মাটিতে খাওয়া, মাটিতে খেয়ে অভ্যস্ত না। তাহলে মাটিতে খেয়ে অভ্যস্ত জিনিস আমি যদি এরকম লেভেল জিনিসের দিই, তাহলে কিন্তু সে একটা, আমার দেওয়াটাই কিন্তু আলাদা হলো। কারণ ওরা যে খেয়ে অভ্যস্ত যে পরিবেশে, সেই পরিবেশে দেওয়ার দরকার। অর্থাৎ এই কারণে চাইটা নিচু করে দেওয়ার অর্থ হচ্ছে, ও যখন ঘাট টান করে খায় তখন এই যে ওর দুই পাশে দুইটা, স্যার বললে আপনারা বললে ভালো হয়, সেরকম একটা ব্যাপার আছে যেগুলি আছে ওনাদের কাছ থেকে আমার শিখে বিগত দিনের তুলনায় এখন গাড়ির চাইটাকে নিচু করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই গরুর যেখানে আগা পাওয়া আছে, আগের পা আছে, সেখান থেকে 3 ফিট ওই চারির তলা উঁচু আছে, 3 ইঞ্চি। এবং গরু ঘাট নিচু করে খাবে, এটাই সাইন্টিফিক নিয়ে। সব কিছুর জন্য গরু পক্ষের, এক কথায় গরু পক্ষের। আর ওই শাড়িটার মাপটা কিন্তু ওটা আমাদের তৈরি করা, ওটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। না, পাতুলি দেওয়ার জন্য দেখবেন যে ওখানে বাঁশ দেওয়া আছে। আপনি গরুর চারি যদি এত দূর উঁচু দেন মাটির থেকে, তাও কিন্তু যেটা দুষ্টামি করবে এটার উপরও পাতুলি দেবে। অর্থাৎ ওই উঁচু আর নিচুর জন্য পাতুলি দেওয়ার সমস্যা কোনো ব্যাপার না। ওই ঘাটের উপর দিয়ে যখন আপনি বাঁশ বা পাইপ দিয়ে দেবেন, তখন দেখবেন যে ওটা আরও পা দিতে পারবে। ঘাস তো মুরগি লেখাতে পারে না। ঘাস যখন দেওয়া হয় তখন ওর মধ্যে পানি দেওয়া হয়। অর্থাৎ ঘাসের সঙ্গে বিভিন্ন মানে রোগ জীবাণু বলি, আর ওই হয়তো ময়লা তো একটা আবরণ থাকে। এটা যখন আমি পানির সঙ্গে দিচ্ছি, তখন ও কিন্তু নেড়ে খাচ্ছে, তাহলে পানির সঙ্গে কিন্তু ওই জিনিসটা ভাগাভাগি হয়ে যাবে। আর ঘাস তো খেতে হলে তো চিবাই খেতে হবে, বরং ওই 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 সঙ্গে যে পানিটা যাচ্ছে, সেটা কিন্তু ঘাস খাওয়ার জন্য একটা সহায়ক হিসাবে কাজ। সাদা পানি দেবেন এবং গরুর সামনে 24 ঘন্টা পানি থাকতে হবে, যখন খুশি তখন পানি খাবে। সাইলেন্টার আমার আছে, তবে সাইলেন্টটা আমার করা হয়নি ব্যাপক পরিসরে, কারণ হলো যে আমার কাছাকাছি এভাবে আছে, এটা দিয়ে কভার হয়ে যায়, স্টক করা প্রয়োজন হয়। সেটা হচ্ছে ওই ষাঁড় গরু আপনাকে ভাবতে হবে যে আমি হচ্ছে ষাঁড় আর মেয়ে, এই দুটার বৈশিষ্ট্যগুলি পাশাপাশি রাখতে হবে। মেয়ে গরুগুলির পিছনের অংশটা চড়া হতে হবে, সামনের অংশটা হালকা হতে হবে, চোখটা একটু উজ্জ্বল হতে হবে, তার চামড়া হাড়গুলির একটা সমতল লেভেল পজিশনে থাকতে হবে। আর ষাঁড়গুলির বৈশিষ্ট্য হলো ওর সামনের অংশ মোটা হতে হবে। গাভীর যেমন সামনের অংশ হালকা হবে, ষাঁড়ের হলো সামনের অংশ মোটা হবে, পিছনের অংশ তুলনামূলক হালকা হবে। এইগুলি। আর গাভী গরুর হচ্ছে পাটা একটু চিকন হবে, ষাঁড়গুলো হলো পাটা একটু মোটা হবে। এই ডিফারেন্সগুলি দেখে কিনতে হবে। এখন যদি আপনি ওই ষাঁড়ের বৈশিষ্ট্যের গাভী গরু কেনেন, তাহলে কিন্তু ওই গাভীটার থেকে আপনি আসন্ন রোগ রেজাল্ট পাবেন না। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বেশি। জি, ও আমি তো ষাঁড় গরু পালি না, তারপরেও আমি মোটামুটি আমার যেটা ধারণা, গাভী গরুর তুলনায় শর্করা জাতীয় খাবার ষাঁড় গরুগুলিকে একটু ফ্যাটি খাবারগুলি বেশি দিতে হবে। আর সবাইকেই ব্যালেন্স খাবার দিতে হবে, তার মধ্যে ওকে হচ্ছে মানে চর্বি জাতীয় খাবারটা একটু বেশি দিতে হবে, তাহলে ও বেশি পরিবর্তন। আপনার আমাদের বয়স 94 সালে একটু গরু দিয়ে শুরু। লাভবান তো অবশ্যই হয়েছে। বছরে কত টাকা আয়? জি, বছরে কত টাকা আয়? আসলে আয় বলতে আমার এই খামারটা যদি দুধ দিয়ে সমান সমান হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে 20 থেকে 25 লক্ষ টাকা বাৎসরিক বাচ্চা বেশি আয় করা যায়। আর এবার তো আরেকটা জিনিস যোগ করছে, সেটা হলো আসলে আমরা তো গরুর প্রোডাক্ট বলতে মাংস আর দুধকেই বুঝি, যে মাংস দেয় আর দুধ।